দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। মালদার মোথাবাড়ি এনআইএ তদন্ত করছে, মারাত্মক গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসছে। চাঞ্চল্যকর তথ্য বলতে ঠিক যা বোঝায় ঠিক সেরকম। নাম উঠে আসছে গোলাম রাব্বানি। কে এই গোলাম রাব্বানি? আইএসএফ নেতা গোলাম রাব্বানি এনআইএ হেফাজতে রয়েছেন এখন। তো এই গোলাম রাব্বানির ভূমিকা কি ছিল? সেদিনের সেই বিচারকদের ঘেরাওয়ের সময় বিএলওরা সেখানে, তো এই বিএলওদের দিয়েই ঘেরাও করতে হবে। এই প্ল্যান কার? কিভাবে এই প্ল্যান হয়েছিল? কোথায় হয়েছিল মিটিং? কাদের নিয়ে মিটিং হয়েছিল? সেদিনের সেই ঘটনা প্ল্যান। সেদিন বিচারকদের ঘেরাওয়ের জন্য বিএলওদের আনা হয়েছিল। কেন বিএলওদের আনা হয়েছিল? বিএলওদের ভূমিকা ঠিক কি ছিল? তাদের কাছে কি মেসেজ পাঠানো হয়েছিল? সরাসরি অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, দেখো, এনআইএ তদন্তে যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে বিএলওদেরকে জোর করে ভিডিও 2 নম্বর ব্লক, কালিয়াচক 2 নম্বর ব্লকের ভিডিও অফিসের সামনে আনা হয়েছিল। তাদেরকে সেখানে জোর করে বসানো হয়েছিল এবং তাদেরকে দিয়েও ঘেরাও কর্মসূচি তাদেরকে অংশগ্রহণ করানো হয়েছিল। এই তথ্য উঠে আসছে তদন্তকারী এনআইএর হাতে। সেক্ষেত্রে 22 জন বিএলও রীতিমতো স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। গোলাম রাব্বানি নামে আইএসএফের যে 50 সদস্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারও এবং তার ফোন কল রেকর্ড এবং তার সঙ্গে আইএসএফ অন্যান্য কর্মী এবং যাদেরকে সেখানে জড়ো করা হয়েছিল, অর্থাৎ যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাদেরকে যেমন সেখানে জমায়েত করতে হবে, একই সঙ্গে যারা এসআইআর এর কাজে নিযুক্ত ছিল এই এলাকায়, অর্থাৎ বিএলওদের মারফত যেহেতু ভোটার তালিকা থেকে তার নাম বাদ গিয়েছে এমনটা বোঝানো হয়েছিল। এই কারণে জোর করে ভয় দেখিয়ে হুমকি দিয়ে বিএলওদেরকে আনা হয়েছিল এবং গ্রামবাসীদের হয়ে গ্রামবাসীদের দাবি দেওয়া যাতে বিচারকদের কাছে তুলে ধরা হয়, সেই কারণে বিএলওদেরকে জোর করে আনা হয়েছিল এমন তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে ইতিমধ্যে 22 জন বিএলও স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এনআইএর তরফে এবং গতকাল আদালতে যে ফরওয়ার্ডিং কপি জমা দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই অভিযোগগুলো সেখানে কিন্তু অমিত, এই পুরো ব্যাপারটা গোলাম রাব্বানি একা একা ভেবে সবাইকে ফোন করেছেন, বিষয়টা তো এরকম নয়। বিষয়টা তো এরকম হতে পারে না। তার মানে গোলাম রাব্বানির পিছনে একটা টিম কাজ করেছে, মানে একটা টিম তৈরি করেছে গোলাম রাব্বানি। যে টিম বিএলওদের তাদেরকে ফোন করে করে বলেছে যে আপনাদের আসতে হবে। কেন আসতে হবে না? আপনারাই তো এসআইআর এর কাজ করেছেন, আজ যখন এদের নাম ওঠেনি তাহলে আপনাদের আসতে হবে। আবার কেউ কেউ ফোন করেছেন, ফোন করে বলেছেন যে যাদের যাদের নাম ওঠেনি তাদের সবাইকে আসতে হবে। একটা টিম কাজ করেছে। হঠাৎ করে এই টিমটা তৈরি হলো কিভাবে? গোলাম রাব্বানির এখানে কি ভূমিকা? দেখো, গোলাম রাব্বানি এবং আমরা দেখেছিলাম যে এর আগে একজন আইএসএফ এর প্রার্থী তিনিও গ্রেপ্তার হয়েছেন এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক দল যাদের নাম বাদ চলে গিয়েছে তাদেরকে একত্রিত করার কাজ শুরু করেছিল বেশ কয়েকদিন ধরেই। এবং তার মধ্যে গোলাম রাব্বানি বা আইএসএফ এর যারা লিডার ছিলেন তারা তাদের কর্মী সমর্থকদেরকে ফোন করে জমায়েত করে বা ছোট ছোট মিটিং করে বা বৈঠক করে, গ্রাম বৈঠক বলা হয়, গ্রাম সভা করে সকলকে একত্রিত করা এবং একই সঙ্গে যাদের মাধ্যমে নামগুলো বাদ যেহেতু এসআইআর এর কাছে বিএলওরা ছিলেন সেক্ষেত্রে বিএলওদেরকে চাপে রেখে বিএলওদের মারফত বিচারকের কাছে পৌঁছানো যায়। এইভাবে কিন্তু আইএসএফ এর গোলাম একটা টিম তৈরি করে সেই টিম আগে মিটিং করেছিল এবং এনআইএ তদন্তকারীরা জানতে পারছেন যে যেদিন এই ঘটনা ঘটে মালদার মোথাবাড়িতে 7 জন বিচারককে আটকে রাখা হয়, তার আগের দিন রাতে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় কার কি কাজ, কিভাবে কাকের কোথা থেকে কিভাবে আনতে হবে। কিন্তু এই পুরোটাই এখনো পর্যন্ত শুধু কি গোলাম রাব্বানি না, নাম আরও আসছে। যে নাম উঠে আসছে তা হলো কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরী। এই অশান্তির নেতৃত্বে কেন মনে করছেন তদন্তকারীরা? শায়েম চৌধুরীর কি ভূমিকা ছিল সেদিন? অমিত, শায়েম চৌধুরী ঘটনাস্থলে ছিলেন এবং সেখানে থেকে তার যারা কংগ্রেসের নেতৃত্ব বা কংগ্রেসের সাধারণ কর্মী রয়েছে তাদেরকেও সেখানে অংশ নেওয়ার ক্ষেত্রে, তাদেরকে জড়ো করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে। রবিবার দিন শায়েমকে দীর্ঘ 4.5 থেকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনআইএর তরফে। এছাড়া শনিবার রাতেই একজন কংগ্রেস কর্মী আর একজন ছাত্র পরিষদের কর্মী তাদেরকে ইতিমধ্যে এনআইএ গ্রেপ্তার করেছে। তারা এই মুহূর্তে এনআইএ হেফাজতে, যারা মূলত মোথাবাড়ি, সুজাপুর মোড় বা কালিয়াচক 2 নম্বর ব্লকের যে ভিডিও অফিস এই সংলগ্ন এলাকায় যে জমায়েত হয়েছিল, জুডিশিয়াল অফিসারদেরকে ঘেরাও করা হয়েছিল, সেটাও কিন্তু এই কংগ্রেসেরও একটা কিন্তু ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে এনআইএর তরফে যেটা দাবি করা হচ্ছে স্থানীয় স্তরে যে সমস্ত রাজনৈতিক
দল সেখানে রয়েছে, তারা এই বিক্ষোভ বা গ্রামবাসীদের ক্ষোভকে কাজে লাগিয়ে তারা একটা অ্যাজিটেশন করার চেষ্টা বা বিক্ষোভ জমায়েতের একটা পরিকল্পনা কিন্তু তৈরি করতে শুরু করেছিল। সেই জায়গাতে কংগ্রেসের সায়েম চৌধুরী, যিনি হচ্ছে কংগ্রেস প্রার্থীও ওই এলাকার, তিনিও কিন্তু এবং এনআইএ যে রিপোর্ট দিচ্ছে, অমিত ধন্যবাদ, এনআইএ যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে নেতৃত্বে কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী এবং কর্মী সমর্থকদের জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে কাজ করেছিল কারা? গোলাম রাব্বানি, যে গোলাম রাব্বানি ইতিমধ্যেই এনআইএর হাতে গ্রেপ্তার। গোলাম রাব্বানির সঙ্গে এখনো পর্যন্ত আরও দুজন, অর্থাৎ সব মিলিয়ে 3 জন এনআইএর হাতে বা এনআইএ হেফাজতে রয়েছে। এই 3 জনকে মোথাবাড়ি অশান্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন গোলাম রাব্বানি, কংগ্রেস কর্মী শাহাদাত হোসেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সদস্য আইএসএফ এর গোলাম রাব্বানি, কংগ্রেস কর্মী শাহাদাত হোসেন এবং ছাত্র পরিষদ সদস্য আসিফ শেখ, এই 3 জন এনআইএ হেফাজতে। এবং এই এনআইএ তদন্ত যেন হালকাভাবে না নেওয়া হয়, রুটিন তদন্ত হিসেবে যেন না নেওয়া হয়। সুপ্রিম কোর্ট বলছে এখানে গভীর ষড়যন্ত্র হয়েছে, তাই তদন্ত গভীরে গিয়ে করতে হবে। গভীরে গিয়ে, একদম রুটিন তদন্ত যেরকম হয় এনআইএ সেরকম নয়, গভীরে গিয়ে তদন্ত করতে হবে, জানতে হবে মাস্টার মাইন্ড কারা, কি ঘটেছিল সেদিন, কাদের অঙ্গুলি হেলনে ঘটেছিল, যারা গ্রেপ্তার তাদের রাজনৈতিক পরিচয় কি। এনআইএকে রাজনৈতিক পরিচয় জানার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেন বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত হয় সেই নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল রাতের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা গ্রেপ্তার। আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা অর্থাৎ ভিনেশ চান্ডেল, অন্যতম ডিরেক্টরও ভিনেশ চান্ডেল গ্রেপ্তার। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরও জানবো, আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, ঠিক একটু যদি শুরু থেকে জানতে চাইবো, এই ভিনেশ চান্ডেলের বাড়িতে কি গিয়েছিলেন তদন্তকারীরা, কিভাবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে কি চার্জ ফ্রেম করা হয়েছে? দেখো, ভিনেশ চান্ডেল তিনি আইপ্যাক অন্যতম সহ প্রতিষ্ঠাতা এবং অন্যতম অধিকর্তাও বটে। সেই ভিনেশ চান্ডেল এর আগে থেকে স্ক্যানারে ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এর আগে তার বাসভবনে গিয়ে তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারপর গতকাল ভিনেশ চান্ডেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। মূলত দিল্লি পুলিশের দায়ের করা একটি মানি লন্ডারিং কেসেই ভিনেশ চান্ডেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারপর বেশ কিছু ইনক্রিমিনেটিং নথি পাওয়া গিয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হয়েছে। মূল অভিযোগ তার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং বেশ কিছু ইন্টারন্যাশনাল হাওয়ালার মাধ্যমে টাকা আদান প্রদান সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে। তাকে গতকাল রাতে পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয় এবং তাকে 10 দিনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজত দেওয়া হয়েছে, দিয়েছে আদালত। ধন্যবাদ মৈত্রী। এবং এই যে ভিনেশ চান্ডেল গ্রেপ্তার, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স স্যান্ডেল পোস্ট, যেখানে তিনি লিখছেন বিরোধী পক্ষের হয়ে কাজ করায় ভোটের আগে গ্রেপ্তারি। সরব অভিষেক লিখছেন বাংলার ভোটের 10 দিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি শুধুমাত্র উদ্বেগজনকই নয়, এটি লেভেল প্লেইং ফিল্ডের মূল ধারণাকেই নাড়িয়ে দিয়েছে। যখন পশ্চিমবঙ্গ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের পদক্ষেপ বার্তা দেয় যে আপনি যদি বিরোধী পক্ষের হয়ে কাজ করেন তাহলে পরবর্তী টার্গেট হতে পারেন আপনি। গণতন্ত্র শুধু নয়, এটা শুধুমাত্র ভয় প্রদর্শন, এটা গণতন্ত্র নয়, এটা ভয় দেখানো। তবে বাংলাকে ভয় দেখিয়ে দমানো যাবে না, বাংলার কণ্ঠরোধ করা যাবে না, বাংলার কারো কাছে মাথা নত করবে না। ভোটের আগে গ্রেপ্তারি, তা নিয়ে সরব তৃণমূল। কিন্তু এই ভোটের আগে গ্রেপ্তারি নিয়ে দিলীপ ঘোষ কি বলছেন? দিলীপ ঘোষ বলছেন তিথি নক্ষত্র মেনে গ্রেপ্তারি হয় না।
স্বাভাবিক আছে, কয়লা পাচার, গরু পাচার পশ্চিমবাংলায় নতুন কিছু না, তার তদন্ত হয়নি এতদিন, এবার তদন্ত শুরু হচ্ছে। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে, পশ্চিমবাংলার মানুষ হীনমন্যতায় ভুগছেন। এর মুক্তি শুরু হয়েছে, বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে। ভোটের আগে এজেন্সির ব্যবহার তো ফিরহাদ হাকিমের। এইগুলো হচ্ছে ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, এজেন্সিও তাদের এখন শাখা সংগঠন, এসিআইও এখন অবশ্য শাখা সংগঠন হয়ে গেছে। তাই এতে কিছু যায় আসে না, অনেক আঘাত আসবে, অনেক এরকমভাবে লাঞ্ছনা হবে, আমাদের প্রত্যেকের হয়েছে লাঞ্ছনা, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। ভারতের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য আমরা লড়াই করছি এবং রক্ত দিয়ে প্রাণ দিয়েও লড়াই করব। পাল্টা তো শ্রমিক ভট্টাচার্যের। কে গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে দেখবার মতো সময় আমাদের কাছে নেই, চিন্তা করার অবকাশ নেই। এসবের কোনো প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনগণে নেই। এই চোর পুলিশ খেলা অনেকদিন ধরে চলছে, মানুষ এবার স্থির করে নিয়েছেন চোর তারাই তাড়াবে। সেই জন্য এবারে নির্বাচনটা হয়ে গেছে জনতা ভার্সেস মমতা। টাকা তছরূপে গ্রেপ্তারি স্বাভাবিক, প্রতিক্রিয়া বিমান বসুর। যারা বেআইনি পথে অর্থ আয় করে তাদের এ ব্যাপারে ভয় পাওয়াটাই ভালো। যারা অন্যায় করে, যারা ব্যভিচার করে, যারা বেআইনি পথে অর্থ আয় করে, তাদের উপরে শাস্তির খাড়া নেমে আসলে সেটা নিয়ে হইচই করার কোনো বিষয় নেই, এটাই স্বাভাবিক নিয়ম।